ওকে, নাও উই আর রেকর্ডিং আওয়ার সেশন। সো আমাদের আজকের সেশনটি হচ্ছে আমরা কিভাবে আইএলটিএস এর একটা 3 মাসের রোড ম্যাপ করতে পারি। আমরা কিভাবে আমাদের সবগুলো মডিউলে একটা ডিটেইলড স্কিল ডেভেলপমেন্ট করে তারপর হচ্ছে টেস্ট দিতে পারি কন্টিনিউয়াসলি। আর যখন আমরা টেস্ট দিব তখন হচ্ছে আমাদের প্র্যাকটিসটা একটা স্পেসিফিক লেভেলে চলে যাবে। দেন হচ্ছে আমরা এক্সামের জন্য রেজিস্ট্রেশনটা করে ফেলবো। সো কিভাবে একটা ডিটেইলড গাইডলাইন আমরা এই 3 মাসে পেতে পারি সেইটা নিয়ে আমাদের আজকের সেশন। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি জানাবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে মূলত আজকের সেশনে ডিসকাস করব আমাদের ডেইলি রুটিনটা নিয়ে। কে কার ফ্লেক্সিবল টাইমে আসলে রুটিনটা বানাইতে পারি, এইটার একটা এলাবোরেট আলোচনা হবে আজকে। দেন হচ্ছে আমাদের 3 মাস লং, মানে 3 মান্থস লং যে একটা প্ল্যান থাকবে, এই প্ল্যানটা ডিটেইল বলা থাকবে। আর হচ্ছে রিসোর্স গুলো কিভাবে আমরা কালেক্ট করব এটা বলা থাকবে। সো আই গেস সুন্দর একটা প্ল্যান আজকে আমরা দিতে পারবো আপনাদেরকে। সো আমি হচ্ছে এখন এটাকে একটু বড় করে দেই, তাহলে হয়তো বা বুঝতে ইজি হবে। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে। সো আমরা হচ্ছে চলে যাই। আমাদের মূলত সময় লাগবে 2 মাস স্কিল ডেভেলপমেন্ট ফেজ। এখানে আমরা হচ্ছে স্কিলটা ডেভেলপ করবো, আমাদের স্কিলটাকে একটা লেভেলে নিয়ে যাব। আর দেন 1 মাস আমরা শুধু টেস্ট দিব আর প্র্যাকটিস করব। সো আমাদের এই টোটাল 3টা মাস লাগবে একদম ভালোভাবে প্রিপারেশনটা নিতে। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি যে 3 মাস হলে আমরা একটা 7.5 বা 7 লেভেলের একটা স্কোর নিয়ে আসতে পারবো। সেই 3 মাসে প্রথম 2 মাসে আমরা কি করব? প্রথম 2 মাসে আমরা হচ্ছে স্কিল ডেভেলপ করব, যাতে আমরা পরবর্তীতে যে মক টেস্ট গুলো দিব ওগুলোতে ভালো একটা স্কোর করতে পারি। আর মক টেস্টে যদি ভালো স্কোর না আসে তাহলে কিন্তু মেইন এক্সামে ভালো স্কোর করার পসিবিলিটি অনেক বেশি কম থাকবে। সো আমরা এই 4টা মডিউল নিয়েই, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং নিয়ে আমরা স্কিলটা ডেভেলপ করব। তো এখন কিভাবে আসলে আমরা স্কিলটা ডেভেলপ করতে পারি আমরা এটা একটু দেখি। মূলত ডেইলি কিছু টাস্ক থাকবে আর হচ্ছে রিসোর্সও দেওয়া থাকবে এখানে। সো এগুলো দেখে আসলে আপনারা একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারেন নিজেদের স্কিলটাকে। ফার্স্টে আমি যে লিসেনিং নিয়ে, রেগুলারলি আপনাদের হচ্ছে লিসেনিং শুনতে হবে অবশ্যই। আর লিসেনিং কই থেকে শুনবেন? টেডেড, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এই দুইটা থেকে শুনলেই বেস্ট হবে। আর যখন লিসেনিং গুলো শুনবেন শুধু কানে লাগিয়ে আসলে ঘুমায় থাকবেন না বা শুয়ে থাকবেন না, তখন অনেক বেশি ইফেক্টিভ ওয়েতে আপনারা শোনার চেষ্টা করবেন আসলে কি বলা হচ্ছে, একটা সেন্টেন্স কিভাবে বলা হয়, একটা ওয়ার্ড কিভাবে ইলাস্ট্রেট করা হয়, বা ওদের সেন্টেন্সের প্যাটার্নটা কিরকম, ওদের স্ট্রেস, ইন্টোনেশন, প্রোনাউন্সিয়েশনটা কিরকম, অর্থ বা মিনিং বোঝার ট্রাই করবেন। যদি আপনি প্রথমবার না বোঝেন আপনি চেষ্টা করবেন যে আমাদের ওই যে যে সাবটাইটেলটা দেওয়া থাকে ইউটিউবে, ওই সাবটাইটেলটা অন করে তারপর হচ্ছে ওই মিনিং গুলো বোঝার। তাহলে হচ্ছে আপনাদের অনেক বেশি ইজি হবে নেক্সট টাইম আবার সেম ভিডিওটা সাবটাইটেল ছাড়া দেখতে বা বুঝতে, বা ওয়ার্ড নিয়েও একটা ক্লিয়ার আইডিয়া থাকবে। সো এই জন্যই আর কি লিসেনিংটা মাস্ট রেগুলার আমাদের শুনতে হবে। এখন লিসেনিংটা কতক্ষণ শুনবেন, কি পরিমাণে শুনবেন, এটা পরের স্লাইডে আছে। আমরা একটু দেখে নিই রিসোর্স গুলো আমরা কই থেকে পাবো। তো লিসেনিং এর একটা কাজ গেল, আরেকটা হচ্ছে অডিও স্ক্রিপ্ট পড়তে হবে অনেক বেশি। লিসেনিং এন্ড রিডিং অডিও স্ক্রিপ্ট, আমরা যে বই, ক্যামব্রিজের বইয়ের পৃষ্ঠা অডিও স্ক্রিপ্ট গুলা দেখতে পাই, ওইগুলা ধরে ধরে শুনবো আর পড়বো। তাহলে আমরা বুঝতে পারবো আসলে এমসিকিউর ফাংশন গুলা কিভাবে হয়, প্যাসেজ 4 এর যে আনসার গুলা এগুলা কিভাবে দেওয়া থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তারা কানেক্টেড করে একটা আইডিয়া ডেভেলপ করার ট্রাই করে, এগুলা আমাদের বোঝাটা ইজি হবে। এবং স্পেসিফিক্যালি ম্যাপটা যে আমাদের থাকে, ম্যাপে কিন্তু অনেক ওয়ার্ড থাকে। এগুলা হচ্ছে লিসেনিং যখন আমরা টেস্ট দিই তখন কিন্তু বুঝতে পারি না আসলে, আমরা একটা এস্টিমেট করে আমাদের আনসারটা বসাই দিই। বাট এই ক্ষেত্রে আমরা যখন অডিও স্ক্রিপ্ট পড়বো তখন বুঝতে পারবো আসলে অ্যাক্রস মানে কি বলছে, বা এর এই রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো কিভাবে আসলে একটা আনসারকে স্ট্রাকচারাল ওয়েতে আমাদের প্রেজেন্ট করে থাকে, আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। সো লিসেনিং এর ক্ষেত্রে এই দুইটা কাজ মাস্ট করতেই হবে। আর লিসেনিং এর সাথে সাথে স্পিকিং আমরা যে কাজগুলো করবো, কারণ লিসেনিং আর স্পিকিং কানেক্টেড। আমরা যত বেশি লিসেনিং শুনবো তত বেশি আমরা বলতেও পারবো।
সো স্পিকিং প্র্যাকটিসের ক্ষেত্রে ভোকাবুলারি আর ইডিয়ম শিখতে হবে অনেক বেশি। আচ্ছা, Sebenarnya sih. সবাই একটু মিউট করে রাখেন মাইকটা, তাহলে একটু ইজি হবে, কারো প্রবলেম হবে না শুনতে। আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে আমাদের ভোকাবুলারি আর ইডিয়ম মাস্ট, এই দুইটা জিনিস আমাদের মাস্ট, মানে ম্যান্ডেটরি একদম। কারণ ভোকাবুলারি না জানলে আমরা স্পিকিং এর ক্ষেত্রে লেক্সিক্যাল রিসোর্সে 5 পাবো, 5, 4.5 এরকম একটা স্কোর তারা দিয়ে দিবে যদি আমি অ্যাটলিস্ট 3টা 4টা ভোকাব ইউজ করতে না পারি। আর ইডিয়ম যদি ইউজ করতে পারি, এটা হচ্ছে আমাদের স্কোর লেভেলকে বুস্ট করবে। ধরেন 6.5 থেকে এটা 7, 7.5 এ নিয়ে যাবে। সো একটা দুইটা ইডিয়ম আর হচ্ছে ভোকাবুলারি শিখতেই হবে। তো ভোকাবুলারি গুলা স্পিকিং এর আজকে আমি সব গ্রুপে আপলোড করব, এই জন্য আমি ওয়েট করতেছিলাম যে আসলে স্লাইডটা দেখানোর পর আমি আপলোড করবো, যাতে সবাই কালেক্ট করে রাখে, না তো সবাই এটা ইউজলেস মনে করে বা হারিয়ে ফেলে। তো ভোকাবুলারি আর ইডিয়মে আমি একটা লেকচার শিট দিয়ে দিব, এখান থেকে হচ্ছে ইজিলি আপনারা আইডেন্টিফাই করে ফেলবেন কোনগুলো আপনারা মনে রাখতে পারবেন, শুধু ওগুলাই আপনারা পড়ে ফেলবেন। আরেকটা বিষয় হচ্ছে ওয়াচিং এন্ড রিডিং স্যাম্পলস। এই স্যাম্পল গুলো আমরা কিভাবে স্পিকিং এর স্যাম্পল পাবো? স্পিকিং হচ্ছে ইউটিউবে অনেক ব্যান্ড 9, ব্যান্ড 8 ভিডিও থাকে। এই ভিডিওগুলো অনেক বেশি ইফেক্টিভ, আপনি শুনেই বুঝবেন যে আসলে কিভাবে ওরা আনসার করতেছে, আর ওদের আনসারের যে কোয়ালিটি, যে স্ট্রাকচার, ওইটা যদি আপনি শুনেন আপনিও কিন্তু ওই লেভেলে আনসার করতে পারবেন। তো এটা অনেক বেশি ইফেক্টিভ যে কন্টিনিউয়াসলি ইউটিউবে ডেইলি একটা দুইটা হোক, কতক্ষণ দেখবেন কত সময় এটা পরে বলা থাকবে। তো আপাতত আমি এটা বলে রাখি, ডেইলি একটা দুইটা স্পিকিং রিলেটেড ভিডিও যদি ইউটিউব থেকে দেখা যায় তাহলে অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ ওরা নতুন নতুন ভোকাব ইউজ করবে, ইডিয়ম ইউজ করবে, ওইটা আপনার জন্য দরকার হতে পারে বা আপনি মনে রাখতে পারেন। আর অবশ্যই মাক্কার পড়তে হবে। মাক্কার আবার গতানুগতিক ভাবে পড়লে হবে না, একটা একটা করে স্যাম্পল, তাহলে আপনার 1 বছর লাগবে মাক্কার পড়তেই। মাক্কারের যে প্রিভিয়াস ক্লাসটা কিভাবে পড়তে হয় এটা আমি দেখাই দিছি। আহ মাক্কারকে ভেঙে আমি 6টা কিউ কার্ডে নিয়ে আসছি, 6টা থেকে 12টা কিউ কার্ড করলে মাক্কারটা ভালোভাবে শেষ করা যাবে। সো আজকের স্পিকিং ক্লাস যে থাকবে, স্পিকিং এর যে ব্যাচ শুরু হবে আজকে থেকে, ওইখানে এটা নিয়ে ডিসকাস হবে। তো আমি আজকে আমাদের স্পিকিং ক্লাসটা ফ্রি রাখবো, আপনারা কেউ চাইলে এখানে যদি আপনারা চান তাহলে জয়েন করতে পারেন। আর যারা স্পিকিং ব্যাচে আছে তারা তো জয়েন করবেনই। তো মার্কারটাকে এইভাবে আমরা করবো, তাহলে অনেক বেশি ইজি হবে। দেন হচ্ছে আমরা রিডিংটাকে কিভাবে করবো? রিডিং এ আমি সবসময় বলি আর্টিকেল পড়তে হবে। আর্টিকেলের জন্য দুইটা সাইট দেওয়া আছে, এ অন টাইমস। আর্টিকেল না পড়লে বিলিভ মি রিডিং ইমপ্রুভমেন্ট আনা খুব বেশি টাফ। রিডিং এ একটা সার্টেন লেভেলে নিয়ে যাওয়ার জন্য আর্টিকেল পড়তেই হবে। আর্টিকেলের আসলে কন্ট্রিবিউশন অনেক। আর আর্টিকেল গুলো যখন পড়বো গতানুগতিক ভাবে পড়েই যাবো এরকম না, আর্টিকেল গুলোর মিনিং বোঝার ট্রাই করবো, এখান থেকে ভোকাব আইডেন্টিফাই করব, ওইখানের যে স্ট্রাকচারাল ওয়ার্ড গুলো আছে, যে প্যারাফ্রেজিং গুলো ওরা করে থাকে, ওইগুলো মার্ক করার ট্রাই করবো, তাহলে অনেক বেশি ইজি হবে আমাদের কেমব্রিজের প্যাসেজ বুঝতে। কারণ এওনের যে প্যাসেজ গুলো ওগুলো কেমব্রিজ থেকে একটু ডিফিকাল্ট। তো আমি যদি ডিফিকাল্ট গুলো পড়ে আসি, আমাদের কেমব্রিজ একদম পানি ভাতের মতো লাগবে। তো এই জন্য আর্টিকেল পড়াটা অনেক বেশি দরকার। আর রিডিং যে ভোকাবুলারি থাকবে আমি দিয়ে দিছি অলরেডি গ্রুপে, ওইটা তো অবশ্যই পড়তে হবে। ওইটা র্যাচেল মিশেলের একটা বইয়ের ক্লাস্টার ভার্সন। তো ওইখানে সব কিছু দেওয়া আছে, কিভাবে কেমব্রিজের কত ওয়ার্ড আছে বা কেমন ওয়ার্ড গুলা প্যারাফ্রেজ হয় মূলত কেমব্রিজের কোশ্চেন প্যাটার্ন গুলো, তো ওগুলো সব দেওয়া আছে, ওগুলো পড়ে ফেললে ইজি হয়ে যাবে। এখন রাইটিং নিয়ে একটু কথা বলি। রাইটিং এ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টপিক স্পেসিফিক ভোকাবুলারি লেখা। আমরা হচ্ছে রাইটিং এ স্পিকিং এর ভোকাবুলারি লিখে দিয়ে আসি, রাইটিং এ হচ্ছে আমরা লিসেনিং এর ভোকাব লিখে দিয়ে আসি। কিন্তু রাইটিং এ হচ্ছে টপিক যে স্পেসিফিক, ধরেন আরবান সেন্টার নিয়ে কথা বলা হচ্ছে, এখন আরবান সেন্ট্রিক যে ওয়ার্ড গুলো আছে বা সিটি রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে ওইগুলো অবশ্যই লিখতে হবে। স্কাই স্ক্র্যাপার হইতে পারে, মডার্ন বিল্ডিংস, মডার্ন ল্যান্ডমার্কস, এই সব ওয়ার্ড যে সিটি সেন্ট্রিক ওয়ার্ড গুলো আছে, এইগুলা হচ্ছে আমাদের বেশি বেশি লিখতে হবে, তাহলে আমরা একটা ভালো ভালো স্কোর পাবো। আর যদি আমরা র্যান্ডম ওয়ার্ড লিখি তাহলে অত ভালো একটা স্কোর পাবো না। সো রাইটিং এ 6.5, 7 এরকম স্কোর পাওয়ার জন্য, রাইটিং এর ক্ষেত্রে 7 মোটামুটি একটা ভালো স্কোর। ওকে, রাইটিং এর ক্ষেত্রে বাংলাদেশের এভারেজ স্কোর হচ্ছে 5.5, মানে মানুষ বেশিরভাগই বা সবার গড় করে হয় 5.5 স্কোর, আর গ্লোবাল এভারেজ হচ্ছে 5। সো রাইটিং এর ক্ষেত্রে যদি 6.5, 7 পান, এটা মোর দেন এনাফ। আপনি বাকিগুলোতে তাহলে 7.5, 8 এই লেভেলে থাকবেন আর কি, যদি রাইটিংটা এরকম ডেভেলপ করতে পারেন। তো রাইটিং এ যদি এরকম স্কোর পেতে চান অবশ্যই টপিক স্পেসিফিক ভোকাবুলারি লেখা মাস্ট, এটা আমি দিয়ে দেবো আজকে। আর হচ্ছে স্যাম্পল অ্যান্সার পড়তে হবে অনেক বেশি, আপনি যত বেশি স্যাম্পল অ্যান্সার পড়বেন তত বেশি রাইটিংটা ডেভেলপ করবেন। এখন প্রশ্ন হচ্ছে স্যাম্পল অ্যান্সার কই থেকে পড়বেন? স্যাম্পল অ্যান্সারের জন্য রাইটিং এর বই আছে, ওইটা হচ্ছে মেবি রেচেল মিশেলের বই আছে, ওইখানে রাইটিং রিলেটেড অনেক স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা টপিকে।
আরেকটা কাজ করতে পারেন, আইএস অ্যাডভান্টেজের একটা স্যাম্পল অ্যান্সারের পিডিএফ আছে, ওইটা আপনারা নিয়ে পড়তে পারেন। ওইটা আমি ভিডিও লিংক দিয়ে দিব, ভিডিও দেখলে পিডিএফটা কিভাবে কালেক্ট করবেন ওটা পেয়ে যাবেন। এছাড়াও আইএস লিজের ওয়েবসাইটে অনেক রাইটিং স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, তো এইভাবে স্যাম্পল অ্যান্সারটা পড়তে হবে। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এই জায়গায়, বা কোনো বুঝতে প্রবলেম? সামিয়া হ্যান্ড রেজ করছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। রাইটিং এর স্যাম্পল আনসার না ভাই, আমরা স্যাম্পল আনসার পড়ি, বাট আসলে না ওটা মানে বুঝি না। এটা আমার প্রবলেম হচ্ছে। তো আমি এটা নিয়ে কি করতে পারি? আচ্ছা, স্যাম্পল অ্যান্সার যদি আমরা না বুঝি তাহলে হচ্ছে আমরা ইজিগুলো দিয়ে শুরু করব। যেগুলো একদম ইজি থাকবে, ধরেন এক ডিজিট দিয়ে আপনি শুরু করলেন, প্রথমে ডাবল কোশ্চেনে গেলেন না, একটি দিয়ে আপনি শুরু করলেন, দেখলেন যে আসলে কিভাবে তারা স্ট্রাকচারটা ফর্ম করে। মেইন স্ট্রাকচারটা তো আমি বলে দিচ্ছি রাইটিং এ। এখানে একটা টপিক সেন্টেন্স থাকবে, দুইটা লাইনেতে সেটা ডেভেলপ হুম। করবে, 3 নাম্বার লাইনে তার এক্সাম্পল দিবে। সো এটা যদি হয় মেইন ফাংশন, তাহলে আপনার বোঝাটা না বোঝার কোনো কারণ নাই, কারণ টপিক সেন্টেন্সটা একটা দাগ দিবেন, যে দুইটা লাইন দিয়ে ইলাবোরেট করবে টপিক সেন্টেন্সটা, সেটা একটু মার্ক করবেন, দেন হচ্ছে এক্সাম্পলটা মার্ক করবেন। তো এইভাবে আর কি মাথায় রেখে পড়তে হবে, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। জি ওকে। ভাই, থ্যাংক ইউ। ওকে, সো আর এই যে অল দা ভোকাবস আর আপলোডেড, আচ্ছা এফবি গ্রুপে সব দেওয়া থাকবে, আমাদের এফবি যে গ্রুপটা আছে, আইএস প্রিপারেশন বিডি প্রবলেমস এন্ড সলিউশন, ওইখানে সব কিছু দিয়ে রাখবো। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু বলি যে আমরা প্রথম 2 মাস স্কিল ডেভেলপমেন্ট ফেজ যে থাকবে, এই 2 মাস আমরা কি করব। আমাদের কাছে অনেকেই বলে অনেক ইনাফ সময় আছে, 12-13 ঘন্টা সময় দিতে পারবো, কিন্তু কিভাবে শুরু করব আগামাথা কিছু পাচ্ছি না, বুঝতে পারছি না। তো তাদের জন্য আসলে মূলত এই স্লাইড গুলো বানানো। যারা ডেইলি 8 ঘন্টা সময় দিতে পারবেন, তাদের জন্য আসলে 7.5 পাওয়া 2 মাস 3 মাসে কোনো ব্যাপার না। ডেইলি আপনারা মানে কেউ কি এমন আছেন যে টাইম খুবই লিমিটেড বা জব করেন, এরকম কি কেউ আছেন এখানে, বা একদমই সময় দেওয়া পসিবল না? এরকম কেউ নাই আশা হ্যাঁ, করি আমার সবার। যেমন হচ্ছে সকালে মানে 9টা থেকে 12টা পর্যন্ত ভার্সিটি থাকে, ওই 3 ঘন্টায় আমি তো বিজি আর এমনি। আচ্ছা, তাহলে মূলত সবার জন্য 8 আওয়ার্স দেওয়া পসিবল আই গেস। তো আমরা জি ভাই। যদি 8 আওয়ার্স দেই, আমাদের কিন্তু এনাফ টাইম থাকবে অবশ্য হাতে, মানে এইটা দেওয়ার পরেও বাসায় পর্যন্ত সময় থাকবে, এরকম না একদম সারা আমার মাথা নষ্ট হয়ে যাবে এত ঘন্টা দিতে। আসলে এটা দিবেন আপনি 2 মাস, 2 মাস আহ, এই 8 আওয়ার্স করে দিতে আশা করি কারো ঝামেলা থাকার কথা না, কারণ এরপর তো আপনি ফ্রি। 2 মাস 3 মাস পরে এক্সাম দেওয়ার পর আপনি কমপ্লিটলি ফ্রি। সো 2 মাস একটু কষ্ট করলে আশা করি ভালো একটা রেজাল্ট আসবে, আর তখন অনেক ভালো লাগবে, আর আপনার কষ্টের দিনগুলোর কথা মনে পড়বে। সো একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। তো আমরা কি করব আমি একটু দেখাই দিই, আপনারা হচ্ছে এগুলো স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট গুলো নিয়ে নিলে হয়তো আপনাদের ইফেক্টিভ হবে, আর আমি হচ্ছে স্লাইড গুলা আর একটু কাজ করব। সো স্লাইড গুলা দিতে আমার টাইম লাগবে, আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন, তাহলে ভালো হবে। হুম, আচ্ছা আমরা এতে যাই, যে কোন মডিউলে আমরা কি কি করব। এখন আসি লিসেনিং এ। আমাদের টাইমটা দিতে হবে কি, সকালে 4 ঘন্টা আর হচ্ছে ইভিনিং এ 4 ঘন্টা, আই মিন রাতে। সো যদি 4 ঘন্টা 4 ঘন্টা দিই, আমাদের স্কিল ডেভেলপমেন্ট ফেজটা কমপ্লিট হয়ে যাবে। এখন লিসেনিং এর ক্ষেত্রে আমরা কি করব, সকালে অবশ্যই লিসেনিং প্র্যাকটিস করতে হবে 1 ঘন্টা, মানে সকালে আর রাতে লিসেনিং এর জন্য 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা থাকবে। রিডিং এর জন্য সকালে আর রাতে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। এভাবে করে রাইটিং ও সেম, স্পিকিং ও সেম। এভাবে করে যদি 4টা মডিউল নিয়ে আমরা আগাই, এখানে 6.5 তো গ্যারান্টি থাকবে আপনার। 2 মাস পরে এই লেভেলে আপনি যাবেনই, আপনি 7.5 লেভেলেও চলে যেতে পারবেন যদি এই জাস্ট এই প্যাটার্নটা ফলো করে। এখন আমরা দেখি যে কিভাবে কি করব। মর্নিং এ আপনি 1 ঘন্টা লিসেনিং শুনবেন, এটা মাস্ট। শুরুর দিকে আপনার অনেক বেশি শুনতে হবে, যত শুনবেন তত বুঝবেন, তত বেশি ইলাস্ট্রেট করতে পারবেন, তত বেশি বলতেও পারবেন। আর লিসেনিং গুলো কই থেকে শুনবেন আগেই আমি বলে রাখছি, যে ওই চ্যানেলগুলোর কথা, ওই চ্যানেলগুলো থেকে লিসেনিং গুলো শুনতে হবে রেগুলার বেসিসে। আর ইভিনিং এ আপনি কি করবেন, ইভিনিং এ আপনি একটা একটা করে শুরু করবেন। ধরেন আপনার ফার্স্টে আপনি পার্ট 1 দিয়ে শুরু করলেন, 1 ঘন্টায় আপনি করলেন কি যে 10টা পার্ট 1 দিলেন। পার্ট 1 রিলেটেড কোন কোশ্চেনে এস বা ইএস থাকে, এ ই ও এরকম টাইপের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণগুলো ওরা কিভাবে করে, সব সমস্যার আপনার কিন্তু 2-3 দিনে সমাধান হয়ে যাবে, যদি ডেইলি ইভিনিং এ আপনি 1 ঘন্টা পার্ট 1 করেন। এইভাবে 1 সপ্তাহ করেন। 1 সপ্তাহ যদি 1 ঘন্টা করে শুধু লিসেনিং এর পার্ট 1টা করেন, আপনার পার্ট 1-এ 10-এ 10টাই হবে গ্যারান্টি একদম, এখানে কোনো সমস্যা থাকবে না। আমরা করি কি ডেইলি একটা করে টেস্ট দিই, পার্ট 1 এর সমস্যার সমাধান হয় না, 2ও হয় না, 3ও হয় না, 4ও হয় না, আলটিমেটলি পাই 20 থেকে 25 26 এরকম।
তো আলটিমেটলি রেজাল্ট আমাদের 6.5-এ লিসেনিং আটকে থাকে। তো আমরা যদি এইভাবে করি, পার্ট ওয়ানটা 1 ঘন্টা করে দেই, 1 সপ্তাহ জাস্ট দেই, দেখবেন আপনার পার্ট ওয়ানে কোনো সমস্যা নাই। তারপর পার্ট টু ধরেন, আপনি পার্ট টু আপনি 1 সপ্তাহ দেন, তারপর আপনি সেম ভাবে পার্ট থ্রি ধরেন বা পার্ট ফোর ধরেন। এইভাবে করে যদি আপনি শুরু করেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি বুঝে গেছেন আপনার কিভাবে কি করতে হবে। তাহলে আমাদের হবে কি, ইমপ্রুভমেন্টে 1 মাসের মধ্যেই পার্ট ওয়ান টু থ্রি ফোর এইভাবে করে আমাদের একটা ভালো ইমপ্রুভমেন্ট হয়ে হয়ে যাবে। আমি যদি 1 সপ্তাহ ধরে ডেইলি 1 ঘন্টা করে এমসিকিউ সলভ করি, এমসিকিউতে যত সমস্যায় থাকুক আমার অনেক বেশি ইজি লাগবে পরবর্তীতে সলভ করতে। আর যদি সমস্যায় পড়েন তাহলে তো আমি আছি, আমি সব বলে দেবো। কারণ এমসিকিউতে মানুষের সমস্যা হয় আনসার লোকেট করতে। ওই আমি বলছিলাম না একটা টিপসের কথা, যে বাট হাওয়েভার থাকলে আগেরটা বাদ দিয়ে দিতে, বাকি দুইটা নিয়ে চিন্তা ভাবনা করতে। সেইভাবে করে যদি আপনি এই টিপসটা যদি শুধু ফলো করেন, আচ্ছা আমি এইটা ফলো করি, আমি এমসিকিউটা আগামী 1 সপ্তাহ প্র্যাকটিস করবো ডেইলি 1 ঘন্টা করে, আপনি দেখবেন অনেক ইজি লাগতেছে। তো এইভাবে করে আপনি 1 মাস যদি জাস্ট এমসিকিউটা এইভাবে করেন, আপনার কিন্তু হাতে আরেক মাস থাকে, কারণ এটা স্কিল ডেভেলপমেন্ট ফেজ 2 মাসের। পরে যদি আপনি দেখেন আপনার ভালো একটা লেভেলে চলে গেছেন, তখন আপনি দুইটা করে নেন, পার্ট ওয়ান আর পার্ট থ্রি নেবেন, পার্ট টু আর পার্ট ফোর নেবেন, ডেলি 1 ঘন্টা করে। যখন এইভাবে করে যদি 2 মাস করেন, বিলিভ মি আপনার 30-এর নিচে কখনোই নামবে না লিসেনিং এ। ইভেন আপনি যখন পরের 1 মাস প্র্যাকটিস করবেন, মক টেস্ট দিবেন, 35-এ উঠে যাবে, 8 থাকবে লিসেনিং এ। আর লিসেনিং এ অবশ্যই আমাদের টার্গেট থাকবে 8 রাখার, কারণ লিসেনিং এ যদি 8 থাকে বাকি মডিউল গুলো অনেক কাভার হবে। রিডিং এ যদি আপনার 6ও আসে, দুইটা মিলে 7-7 থাকবে। আর বাকি দুইটা যদি আপনি 6.5ও পান, আপনার কিন্তু ওভারঅল 7 থাকবে। সো এরকম একটা টার্গেট নিয়ে আর কি আগাতে হবে। রিডিং এর ক্ষেত্রে আমরা এখন দেখি রিডিং এর ক্ষেত্রে কি করতে পারি। রিডিং এর ক্ষেত্রে অবশ্যই আর্টিকেল ভোকাবে টাইম দিতে হবে, আমি আগেও বলছি। আর রিডিং উইথ প্যাসেজ মিনিং। এখন অনেকেই প্রশ্ন আছে, রিডিং করি কিন্তু ভাই আমি তো আসলে প্যাসেজের মিনিং বুঝি না। এইটার নিচে আন্ডারলাইন করা আছে, এই জন্যই আমি দেখাই দিব প্যাসেজের মিনিং বোঝার জন্য কি করতে হবে। তো এই ক্ষেত্রে 1 ঘন্টা সময় দিতে হবে। আর্টিকেল আপনি 40 মিনিট পড়তে পারেন, আর্টিকেল থেকে যে ভোকাব গুলো আছে ওগুলা 10 মিনিট পড়তে পারেন, আর নতুন করে 10টা ভোকাব শিখতে পারেন। তো এইভাবে করে আসলে আমাদের টাইমটা ভাগ করে আমাদের রেগুলার করতে হবে। রেগুলার অনেক বেশি পড়বেন না, 10টা ভোকাব শিখেন ডেলি, 15টা ভোকাব শিখেন ডেলি। যদি আপনি আর্টিকেল থেকে 10টা আর ওই নর্মাল 20টা ভোকাব শিখেন, 1 মাসে কিন্তু আপনার 600 ভোকাব শিখা হয়, 2 মাসে 1200, 3 মাসে 1800। বিলিভ মি অর নট, 1800 ভোকাব যদি কেউ শিখে, সে রিডিং এ 7.5 পাবে মিনিমাম। 1800 ভোকাব যদি কেউ শিখে, 1800 থেকে 1500 থেকে 1800, সে রিডিং মিনিমাম 7.5 অ্যাচিভ করতে পারবে। কারণ ভোকাব টেস্টই থাকে 5টা থেকে 6টা। আর এগুলোই সবচেয়ে বেশি ভুল হয় আমাদের ভোকাব না জানার কারণে। আপনি যখন 2 মাস রিডিং এর মিনিং বুঝে আর কি প্যাসেজ গুলো পড়বেন, তখন কিন্তু আপনার এসে কম্প্রিহেন্ড করতে কোনো সমস্যা হবে না, রিডিংটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু আনসার কখন করতে পারবেন না, যখন হচ্ছে আপনি ভোকাব গুলো জানবেন না। কারণ ভোকাব না জানলে তো এখানে আনসার করার কোনো প্রশ্নই আসে না, আপনি আনসার বুঝবেনই না, করবেন কিভাবে। তো এই ক্ষেত্রে আমাদের ভোকাবে ভালো টাইম দিতে হবে, আর্টিকেল পড়তে হবে, আর পাশাপাশি প্যাসেজ মিনিংটা বুঝে রিডিংটা পড়তে হবে। আর ইভিনিং আমরা কি করব, ইভিনিং এর এক এক ঘন্টায় আমরা হচ্ছে ডেইলি প্যাসেজ ওয়ানটা সলভ করার ট্রাই করবো। 1 সপ্তাহ আমরা এরকম করবো, শুধু প্যাসেজ ওয়ান নিয়ে আমরা থাকবো। প্যাসেজ ওয়ানটা নিয়ে আমরা 1 সপ্তাহ যদি আমরা 7টা প্যাসেজ ওয়ান সলভ করি, দেখবো মোটামুটি প্যাসেজ ওয়ানে আমাদের প্রবলেম থাকতেছে না, প্রবলেমটা আমাদের কেটে যাচ্ছে। কারণ আমি তো সকালে আমি রিডিং এর প্যাসেজ বুঝে পড়তেছি, আমি ভোকাব পড়তেছি, আর্টিকেল পড়তেছি, আমি অনেক এফোর্ট দিচ্ছি। তো এইরকম এফোর্ট যদি 1 সপ্তাহ দিয়ে যাই, আমার এখান থেকে ইনপুট ঢুকছে আমার মাথায়, আর এইখান থেকে আমাদের আউটপুট বের হবে যে আমি কেমন করতেছি। তো এই কাজটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, এই জন্য রুটিনটা এইভাবে সাজানো। আমার একদিক দিয়ে মাথায় ঢুকবে স্কিল, আর একদিক দিয়ে আমি স্কিলটা প্র্যাকটিস করব, দুইটা কাজ আমার একসাথে হইতেছে। তো এইভাবে করে আসলে আগানো উচিত। আমি এই প্যাটার্নটা ফলো করি, আমার স্কোর 7.5 আসছে। তো আপনারা যদি এই প্যাটার্নটা ফলো করেন, আশা করি কেউ হতাশ হবেন না, ভালো একটা স্কোর আমরা আনতে পারবো। ওকে, আমরা হচ্ছে রাইটিংটা নিয়ে একটু ডিসকাস করি। আমাদের রাইটিং এ যেটা করতে হবে, টপিক স্পেসিফিক ভোকাব, আমি আগেই বলছি ভোকাবটা ম্যান্ডেটরি, টপিক স্পেসিফিক ভোকাব লাগবে। আর হচ্ছে গ্রামার, গ্রামারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্রামারটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে গ্রামারটা চোখে পড়ে। তো আই মিন আপনি যখন লিখবেন তখন এটা তো একদম নোটেড। স্পিকিং এর ক্ষেত্রে তো আপনি একটু বলে গেলেন, এক্সামিনার একটু যদি আনকনসাস থাকে অতটা ধরবে না, বা স্পিডে বলে গেলে হয়তো বা ধরার চান্স নাই। কিন্তু রাইটিং এ তো এটা নোট করা থাকবে, কোড করা থাকবে, সো এটা আপনার চোখে পড়বে। সো গ্রামারে কোনো ভুল করা যাবে না রাইটিং এ। রাইটিং এ বিলিভ মি অর নট, গ্রামারে ভুল করলে অনেক বেশি মার্ক কমে, 5.5 6-এর বেশি তারা দিতে চায় না। কারণ যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আপনার ভুল থাকে, আপনি হি এর সাথে হ্যাজ দিবেন না হ্যাভ দিবেন, এরকম যদি কোনো ভুল থাকে,
একটা টাউনের সাথে আপনি যদি হ্যাভ দেন বা হ্যাজ, মানে এইরকম ভুলগুলো যদি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার স্কোরটা অনেক বেশি কমে আসবে। আর কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই ইউজ করতে হবে, আর বেস্ট হয় কন্ডিশনাল ইউজ করলে। কন্ডিশনাল ইউজ করলে আপনাদের মার্কসটা অনেক বেশি থাকবে। ওকে, এটা বুস্ট করবে একদম, কারণ কন্ডিশনটা মানুষ কম ইউজ করে। এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন, ভাই আমরা তো রিডিং এ আপনার কাছে পড়ি বা স্পিকিং এ আপনার কাছে পড়তেছি, রাইটিং এর আসলে আমার কোনো ব্যাচ নাই, আমি এখনো ব্যাচ খুলি নাই। সো আমি হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করার জন্য একটা একটা নিয়ে আগাচ্ছি। আপাতত রিডিংটা দিয়ে শুরু করছি, আর স্পিকিংটা আজকে থেকে শুরু, রাইটিংটা আমার পরে শুরু করব। তবে অবশ্যই আহ, আহ, কেউ কোনো গাইডলাইন চাইলে আমি অবশ্যই কাউকে গাইডলাইন দেই না এরকম না, আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। ইভেন আমাদের স্পিকিং ব্যাচে গ্রামার যে জিনিসগুলো আমরা সলভ করবো সেগুলোর মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, কমপ্লেক্স থাকবে, কন্ডিশনাল থাকবে। সো পড়ালেখার সাথে সাথে অন্যান্য মডিউলগুলো একটু একটু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা হবে না। গ্রামার গুলো আমরা আমাদের স্পিকিং বেচে ক্লিয়ার করে ফেলবো, সো এটা রাইটিং এ অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, আমরা ইভিনিং এ কি করবো রাইটিং নিয়ে এটা দেখি। আমরা হচ্ছে স্যাম্পল পড়বো 1 ঘন্টা, আন্ডারস্ট্যান্ডিং দ্য এসে স্ট্রাকচার। এসে আন্ডারস্ট্যান্ড করার জন্য কি করতে হবে, যেহেতু আন্ডারলাইন করা আছে, এটা নিয়ে পরে আলোচনা থাকবে। ওকে, তো আমরা হচ্ছে এসেটা ভালোভাবে বুঝে সুন্দর করে পড়া ট্রাই করব, কোনটা টপিক সেন্টেন্স দেওয়া, কোনটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স এলাবোরেট করা, আর হচ্ছে কোনটা এক্সাম্পল দেওয়া, এগুলো বুঝবো, বুঝে পড়া ট্রাই করব, তাহলে আমাদের রাইটিং একটা ভালো ইমপ্রুভমেন্ট আসবে। আমরা এবার স্পিকিং এ যাই। স্পিকিং আমরা কি করব? আচ্ছা, রাইটিং এ যে 1 ঘন্টাটা দিবেন, এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে 1 ঘন্টাটা সাজাবেন। ধরেন এখানে ইয়ে থাকতে পারে, মানে ভিন্ন রকম প্ল্যান থাকতে পারে। আমি 30 মিনিট হয়তোবা ইয়ে পড়বো, স্যাম্পল টাস্ক 1 পড়বো, আর 30 মিনিট হয়তোবা টাস্ক 2 পড়বো। এরকম ভাবে আপনারা সাজাবেন যেভাবে সুবিধা, তবে 1 ঘন্টা এখানে দিতেই হবে। এই পড়ার পাশাপাশি মানে এসে স্ট্রাকচারটা বুঝতে হবে, যে সেটা আপনি করতেছেন এটা স্ট্রাকচারটা বুঝতে হবে কিভাবে এটা করা। তারপর লাস্টে যাই স্পিকিং। স্পিকিং হচ্ছে ভোকাব প্লাস ইডিয়মস, আমি এটা দিয়ে দিব আজকে, যেহেতু আগেই বলছি দিয়ে দিব, সমস্যা হবে না। এগুলো হচ্ছে ডেইলি 1 ঘন্টা পড়তে হবে। যত বেশি ভোকাব পড়বেন তত বেশি মাথা খুলবে, তত বেশি বলা যাবে। আর ইডিয়মটা অবশ্যই লাগবে, ইডিয়মটা একটা দুইটা ইউজ করতে হবে। আমি এক্সামে দুইটা ইডিয়ম ইউজ করছিলাম, একটা হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে সেকেন্ড টু নান। দুইটাই ফিলিংস রিলেটেড। সো আপনারা চাইবেন দুইটা দুই রকম ইডিয়ম ইউজ করতে, আমি দুইটাই সেম মিনিং নিয়ে ইউজ করছিলাম। সো দুইটা দুই রকম ইউজ করলে এটা ভালো হয়, ভালো একটা ইমপ্রেশন দেয়। তো এটা হচ্ছে ইভিনিং এ আমরা কি করব একটু দেখি। প্র্যাকটিস উইথ আ পার্টনার, এটা মাস্ট, কারণ আপনি যখন একটা পার্টনার সাথে প্র্যাকটিস করবেন তখন কিন্তু কন্টিনিউয়াসলি আপনি কথা বলবেন, আপনি ওর কথা শুনতে পারবেন, আপনি ভুল ধরতে পারবেন। তো আপনার কিন্তু এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আই মিন, একটা একজন পার্টনারের সাথে প্র্যাকটিস করাটা। আরেকটা কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে চ্যাট জিপিটি দিয়ে প্র্যাকটিস করতে পারেন। চ্যাট জিপিটি অনেক বেশি হেল্পফুল। এটা, এই চ্যাট জিপিটির সাথে আপনারা হচ্ছে পার্ট 1টা যেটা আছে, পার্ট 1টা প্র্যাকটিস করতে পারেন। সো চ্যাট জিপিটি আপনাদের একটা ভালো হেল্প করতে পারবে। চ্যাট জিপিটির ইফেক্টিভ ইউজেস ব্যবহার কি ওটা আমি দেখাই দিব আমার স্পিকিং ব্যাচে, সমস্যা হবে না আশা করি কারো। যেহেতু আপনারা সবাই এখানে রিডিং আর স্পিকিং ব্যাচ থেকে জয়েন করছেন, সো আমি এগুলো দেখাই দিব, কারো প্রবলেম হবে না। ওকে, সো আমরা পেলাম যে এই 2 মাসে আমরা কি কি করব। এখন কারো কি কোনো কোশ্চেন আছে এই এই বিষয়ে, যে এই 2 মাসে আমরা কি কি করব, এই জিনিসগুলো বুঝতে কারো সমস্যা হচ্ছে? সমস্যা হলে কেউ একটু হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারে। ভাই আমার রিডিং আর রাইটিং এর প্র্যাকটিসে প্রচুর সময় লাগে, প্রচুর। আচ্ছা, রিডিং আর রাইটিং এ না সময়টা বেশি হ্যাঁ, লাগে? তো দুই আমরা, ঘন্টার উপরে। হ্যাঁ, তো আমরা আমরা এই সময়টা কেন লাগে বেশি, আমরা ওইভাবে ভোকাব আর আর্টিকেল পড়ি না। আপনি কয়টা ভোকাব পড়ছেন রিডিং এর ভাই, জন্য? আমি অনেক বুক আপ পড়ছি বাট আমার মনে থাকে না, শুধু ভুলে যায়। ওহো, মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। আর আর্টিকেল কয়টা পড়া হয়েছে? আর্টিকেল অনেক পড়ছি। আপনি বলার পরও পড়ছিলাম অনেকগুলা। ক্যামব্রিজ থেকে পড়ছি বেশি। তারপর আরেকটা হচ্ছে ইয়োর টু ওয়ার্ল্ড, ওইটা পড়ছিলাম। হুম হুম। আমি বলছিলাম এওন থেকে পড়তে। এওন থেকে একটু পড়ার ট্রাই করবেন। এওনেরটা অনেক বেশি স্ট্রাকচার্ড ওয়েতে আর আইএলটিএস এর রিডিং সেকশনের সাথে রিলেটেড। ওকে, এই জন্য এওন থেকে পড়তে হবে। আর আপনি যখন কন্টিনিউয়াসলি পড়বেন আর বেশি ভোকাব পড়বেন, তখন এমনিতে আপনার স্কিল ডেভেলপ হবে আর কি। তখন একটু সময় দিতে হবে শুধু, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, একটু ভালো সময় দিতে হবে। কারণ এই প্ল্যানটা প্রুভেন, এটা করে আর কি আমি একটা ভালো রেজাল্ট পাইছি, তো এটা একদম প্রুভেন, এখানে কোনো ঝামেলা নাই। আর যদি, আরেকটা হচ্ছে যেগুলো মেমোরাইজ করতে পারছে ওগুলো আপনি ইউজ করতে পারতেছি না। আচ্ছা, মেমোরাইজ করা যেগুলো ওগুলো ইউজ করা যাচ্ছে না। ওকে, এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, মানে আমরা যখন পড়ি তখন আর কি এই অ্যাটেনশনটা দিয়ে পড়ি না।
এটা অনেক খারাপ একটা বিষয়। আমরা পড়ি, পড়ার সময় অন্য কিছু ভাবি, অন্য কিছু চিন্তা করি। সে অ্যাটেনশনটা খুব ভালো মতো দিতে হবে। অ্যাটেনশন না দিলে কিন্তু আর কি পড়াটা মনে থাকবে। সো আই গেস অ্যাটেনশন দিয়ে ভালোভাবে আমরা এখন থেকে পড়ার ট্রাই করবো, ওকে? তাহলে ভালো হবে। ভাইয়া আমার একটা রাইটিং নিয়ে কথা ছিল। হ্যাঁ, স্যাম্পল অ্যান্সার গুলো তো আমরা যেমন রাসেল মিশেল এন্ড সাইমন ফলো করি, তো আমরা এই বইগুলাই কি বারবার পড়বো? স্যাম্পল অ্যান্সারে, হ্যাঁ, স্যাম্পল অ্যান্সারের ক্ষেত্রে এই বইগুলো পড়বেন। তারপর হচ্ছে ইয়ে আছে আপনাদের ওই কি বলে অ্যালস অ্যাডভান্টেজের স্যাম্পল আছে অনেকগুলা, ওগুলা পড়তে পারেন। বিভিন্ন রকম স্যাম্পল পড়তে পারেন, কোনো প্রবলেম হ্যাঁ, ওগুলোর হবে না। লিঙ্ক গুলো একটু দিয়ে দেন আমাদের। হ্যাঁ, আমি ওগুলা দিয়ে দিব। ও দিয়ে দিলে হয়তো বা ভালো হবে। 100টা মেবি এসে একসাথে আছে দেওয়া। আর সিমনের রাইটিং করতে পারেন, সিমনের বইতেও দেওয়া আছে অনেক স্যাম্পল। এগুলো পড়লে হয়ে যাবে আশা করি। যাই হোক, আর কারো কোশ্চেন 2 মাসের ব্যাপারে? 2 মাস আমরা কি করব? না ভাইয়া। ওকে, তাহলে আমরা পরের 1 মাসে কি করব আমরা সেটাই যাই। আমরা কিভাবে টেস্ট দিব এবং ইভালুয়েশন করব, এটা হচ্ছে ফাইনাল ফেজে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ফাইনাল ফেজে যেটা করা লাগবে সেটা হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং একসাথে আমরা যাব। সেটা হচ্ছে সকালে 30 মিনিট আমরা দিব লিসেনিং এ। যেহেতু আপনি 2 মাস 1 ঘন্টা ধরে লিসেনিং শুনছেন, এখন আপাতত একটু কমায় দিলেও হবে। একটু টেস্ট ফোকাসড হইতে হবে, টেস্ট ফ্রেন্ডলি হইতে হবে, একটু টেস্টটা বেশি দিব আমরা। তো সকালে 30 মিনিটস আমরা দিব লিসেনিংটা প্র্যাকটিস করব। দেন হচ্ছে ইভিনিং এ আমরা 1.5 ঘন্টা একটা ফুল লিসেনিং টেস্ট প্লাস সলভ করব। ফুল লিসেনিং টেস্টটা দিতে আমাদের হয়তো 35 to 40 মিনিট লাগবে, প্লাস 20 মিনিট আমরা সলভ করবো 1 ঘন্টায়। আর বাকি যে 30 মিনিট থাকবে তখন আমরা একটা পার্ট 3 সলভ করবো লিসেনিং এর, কারণ লিসেনিং এর সবচেয়ে বেশি ভুল কিন্তু হয় আমাদের পার্ট 3 তে। পার্ট 3 এর এমসিকিউ আমরা মিলাইতে পারি না, এখানে আমরা সবচেয়ে বেশি ঝামেলা ফেস করি। সো আমরা হচ্ছে পার্ট 3টা আলাদা একটা টাইম রাখবো। তাহলে পার্ট 3তে যদি আমরা একটা টাইম রাখি, এখানে যদি 8টা 9টা হয়, পার্ট 1 পার্ট 4-এ কিন্তু মোটামুটি আপনার একটা দুইটা ভুল, একটা দুইটা বেশি ভুল যাবে না। আর পার্ট 2তেও কিন্তু এরকম, মানে যদি সবগুলো মিলে আপনার 2টা 3টা ভুল যায়, আর পার্ট 3তেও এরকম লেভেলটা মেনটেন করতে পারেন, লিসনিং 8 পাওয়া সম্ভব। ওকে, সো লিসনিংটা এইভাবে আমাদের করতে হবে। পার্ট 3 এর জন্য যেহেতু এখানে আমরা সবচেয়ে বেশি ঝামেলা ফেস করি, এটার জন্য আমাদের স্পেসিফিক একটা টাইম রাখতে হবে, তাহলে ইজি হবে। আচ্ছা, এখন আমরা রিডিং এ যাই। রিডিংটা কি করতে হবে? রিডিং এর ক্ষেত্রে আমরা মর্নিং এ 30 মিনিট দিব ভোকাব প্লাস প্যারাফ্রেজিং রিভিশন। আমরা দেখেন যে 2 মাস যে ভোকাব গুলা, যে প্যারাফ্রেজ গুলা পড়ে আসছি, তো ওইগুলা আমাদের রিভাইজ দিতে হবে ভালো মতো। আর হচ্ছে এগুলাও ঘন ঘন পড়তে হবে। আর কারণ রিভাইজ না দিলে কিন্তু আপনারা ভুলে যাবেন এই ভোকাব গুলা, প্যারাফ্রেজিং গুলা। এগুলা রেগুলারলি পড়লে অনেক বেশি ভালো হবে। আর ইভিনিং এ আমরা যে 1.5 ঘন্টা পাবো, আমরা একটা ফুল টেস্ট দিয়ে ট্রাই করবো। আর ফুল টেস্ট দিয়ে কখনো ঘুমায় থাকবো না, অবশ্যই সলভ করবো। আমরা গুগলে সার্চ দিয়ে ক্যামব্রিজ ধরেন 14 দিলাম, 14 টেস্ট 1 প্যাসেজ 1 টেস্ট সলভ, এইভাবে দিলে এক্সপ্লেনেশন যদি লিখে দিই, তাহলে হচ্ছে তারা ফুল এক্সপ্লেনেশন দিয়ে দিবে কেন এটা অ্যান্সার হয়েছে। আপনি যদি ইউটিউবে দেখেন, এটা হয়তো বা ভালো একটা টাইম কনজিউম হবে, আর ইউটিউবে ভিডিও দেখলে খালি দেখতেই ইচ্ছা হয়। কিন্তু এটা করা যাবে না। রিডিং এর ক্ষেত্রে আপনারা একটু কম সময়ে সলভটা কিভাবে করা যায় এটা দেখবেন, কারণ রিডিং এ আপনাদের অনেক সময় যাবে যদি আপনি পুরো ভিডিও দেখে সলভ করেন। যে এত সময় আসলে দেওয়া ঠিক হবে না। তো রিডিং এ এই কাজটা করতে পারেন। 1 মাস যদি এই কাজটা করেন, অবশ্যই 0.5 1 ব্যান্ড বাড়বে। আর গত 2 মাসে তো আপনি 6 6.5 লেভেলে যদি থাকেন, এখানে এই কাজগুলো করে আপনার 7 7.5 লেভেলে চলে যেতে পারবেন। আর আলটিমেটলি আমি তো আছি, রিডিং এ যারা আছেন, আরো আমি আমার 10 12টা ক্লাস বাকি, ওগুলা আসলে কম্প্রিহেন্ড করে দিলে ভালো হবে। আর যারা রিডিং বেঁচে নাই তারা ইউটিউবে দেখে নিতে পারেন আমি কিভাবে রিডিং এর সলভ গুলা করি, ওইটাও ইফেক্টিভ, নো প্রবলেম। আমার ইউটিউবে 5টা ভিডিও আপলোড করা আছে, এইভাবে করে আসলে একটা রিডিং প্যাসেজ বুঝতে হয়। আচ্ছা, আমরা রাইটিং এ যাই। রাইটিং এর হচ্ছে সকালে আমরা 40 মিনিট দিব। কারণ প্রত্যেকটাই কিন্তু আমরা হচ্ছে 2 ঘন্টা দিচ্ছি। আগে যেমন আমরা স্কিলে বেশি দিতাম, টেস্টে কম দিতাম, এখন আমরা স্কিলে কম দিয়ে টেস্টে বেশি দিব। কারণ স্কিলে আমরা মোটামুটি গেইন করে ফেলছি। এই জন্য মর্নিং আমরা 40 মিনিট কি করবো, রাইটিং এর টাস্ক 1 একটা লিখে ফেলবো, ইভালুয়েট করে ফেলবো। আর হচ্ছে ইভিনিং আমরা টাস্ক 2 লিখবো। এখন কিভাবে টাস্ক 1-এ 40 মিনিট আমরা দিব, টাস্ক 1 লিখবো, ইভালুয়েশন করবো আর কি। এটাতে 40 মিনিট যেহেতু দেওয়া আছে, 10 মিনিট আমরা একটা স্যাম্পল করবো। প্রথমে আপনার না দেখে কোশ্চেন নিয়ে টাস্ক 1 সলভ করার দরকার নেই। আপনি 10 মিনিট ধরে ওই স্যাম্পলটা ভালো মতো পড়বে যে আসলে ওরা কিভাবে আনসার করছে। আরেকটা দুইটা স্যাম্পল পড়বেন, গুগলে সার্চ দিলেই দেখেন, টপিকটা লিখে গুগলে সার্চ দিলেই ধরেন সাম পিপল আর্গিউ, এখন এইটা লিখে সার্চ দিলে আপনি এই স্যাম্পলটার অ্যান্সার পেয়ে যাবেন 10 12টা ওয়েবসাইটে। তো যে কোনো দুইটা আপনি পড়ে ফেলেন।
10 মিনিটে ধরেন 5 মিনিট 5 মিনিট দুইটা পড়লেন, পড়ার পরে 20 মিনিটে আপনি একটা টেস্ট দেন। টেস্ট দেওয়ার পরে 30 মিনিট পরে আপনি 10 মিনিট ইভালুয়েট করেন। 10 মিনিট আপনি চ্যাট জিপিটি ইউজ করেন বা জেমিনি ইউজ করেন বা ক্লাউড ইউজ করেন, যেটা মনে হচ্ছে সেটা দিয়ে একটা ইভালুয়েশন করেন। মানে একদম খারাপ না হোক, মোটামুটি তো একটা ইভালুয়েশন তারা দিতে পারবে যদি আপনি করেন। সো লিস্ট ওই ইভালুয়েশনটা করে ফেলেন, দেখেন ওরা কেমন স্কোর দেয়। আর ইভালুয়েশন করে থামবেন না, আপনি চ্যাট জিপিটি কে কমান্ড দিবেন যে মেক ইট ব্যান্ড 7 লেভেল এসে। এটা অনেক ক্রুশিয়াল একটা বিষয়, এটা আমি করতাম। আপনি ধরেন 5.5 পেলেন, আমরা ভাবি কি 5.5 পাইছি, আচ্ছা এটা কি আমি কম পাইতেছি। এখন আপনি একটা কমান্ড দেন ওকে যে আমার সেটাকে 7 লেভেলের একটা এসি বানায় দাও তুমি। ও একটা লেভেল বানায় দিবে, ওইটা হচ্ছে ভালো ওয়ার্ড থাকবে, ভালো স্ট্রাকচার থাকবে, কোহেরেন্ট থাকবে। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, আমি স্পিকিং ব্যাচে বলতাম, যদিও এখনই বলে দিছি। তো এইটা যদি আপনি করেন তাহলে দেখবেন কি ও অনেক ভালো একটা লেভেলের এসে আপনাকে বানায় দিছে। তখন ওইটা পড়বেন। এই যে 10 মিনিট, এই 10 মিনিট আপনি এই কাজটা করবেন, তাহলে দেখবেন আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, আপনার সাথে ওইটা তুলনা করতে পারবেন। এরপর আমি আরেকটা কাজ করতাম যে নাও মেক আ কম্পারিজন হোয়াই দিস ওয়ান ইজ বেটার। তখন ও বলে দিত এই 7 লেভেলের এসে যেটা আমি দিছি, আই মিন চ্যাট জিপিটি যেটা দিছে এটার কোহিয়ারেন্ট ভালো, আর তোমার কোহিয়ারেন্সটা দেখো কেমন বাজে। এইটাতে আমি 3টা ভালো ভোকাব ইউজ করছি, তোমারটা দেখো। এই যে কম্পারিজন গুলা, এগুলা আমি নোটিস করতাম, এগুলা দেখে দেখে আমি আসলে রাইটিংটাকে একটা লেভেলে নিয়ে গেছি। মোটামুটি আমার ভালো হয়েছে। দেন হচ্ছে লাস্টের দিকে আমি একটা ভাইয়াকে দিয়ে 3টা রাইটিং চেক করাইছি পেইড। সো পরে একটা ভালো লেভেলে আমার রাইটিংটা ছিল। যদিও আমি ডিজার্ভ করি 7.5 রাইটিং এ, বাট যেহেতু আমি কম্পিউটার ডেলিভার টেস্ট দিছি, এক্সাম হলে আসলে কিবোর্ডটা খুব বেশি ঝামেলার ছিল, অনেক সেন্সিটিভ ছিল, আমি লিখতে পারি নাই ভালোভাবে, এই জন্য আমার রাইটিং স্কোরটা 6.5 আটকে যায়। আর না তো রাইটিং আমি শিওর ছিলাম আমি একটা ভালো স্কোর আনতে পারবো। আমার ইচ্ছা ছিল নোবেল লেস দেন 7 থাকবে, যদিও এটা হয় নাই। বাট আলহামদুলিল্লাহ, নো ইস্যুস। আমরা ইতে যাই, টাস্ক টুতে যাই। টাস্ক টুতে আমরা কি করবো, 1 ঘন্টা 20 মিনিট টাইম দিব। 1 ঘন্টা 20 মিনিটে আমরা 20 মিনিট স্যাম্পল সেম ভাবে, একটু বেশি সময় নিব। 40 মিনিটের টেস্ট, 20 মিনিট ইভালুয়েশন, সেম আগেরটার মতোই। আচ্ছা, এটাতে আর বেশি কিছু বললাম না, আমরা স্পিকিং এ চলে যাই। স্পিকিং এর ক্ষেত্রে 60 মিনিট আমরা দিব কি পার্ট 1, এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আমরা প্র্যাকটিস করব। প্লাস হচ্ছে এই 60 মিনিটে হচ্ছে 30 মিনিট আমরা পার্ট 1 প্র্যাকটিস করলাম, আর 30 মিনিট হচ্ছে আগে যে ভোকাব 2 মাসে যে ভোকাব গুলো পড়ে আসলাম, এই যে আগের স্লাইডে আমি একটু দেখাই, এখানে যে ভোকাব গুলো পড়ছি ভোকাব ইডিয়ম 1 ঘন্টা করে, এগুলো হচ্ছে এইখানে রিভাইজ করবো, ওকে। তাহলে আমাদের এই ভোকাব গুলো মনে থাকবে। আর পার্ট 1-এ আমরা ভোকাব গুলো অবশ্যই ইউজ করার ট্রাই করব। পার্ট 2 3-তে আমরা ভোকাব গুলো ইউজ করার ট্রাই করবো, তাহলে আমাদের পড়ালেখাটা ইফেক্টিভ হবে। আমরা প্র্যাকটিসও করব, আমরা ইউজও করব। সো এইটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে আপনাদের স্পিকিং এর ডেভেলপমেন্টের জন্য। সকালেরটা গেল, এখন আমরা ইভিনিং এ কি করব সেটাই যাই। ইভিনিং এ আমাদের 60 মিনিট থাকবে। এই 60 মিনিটে আমরা হচ্ছে পার্ট 2 প্লাস পার্ট 3 ফুল মক টেস্ট দিব। সরি, পার্ট 2 পার্ট 3 আলাদা প্র্যাকটিস করে একটা ফুল মক টেস্ট দিব। যেহেতু 60 মিনিট থাকবে, এখানে করবেন কি, যেহেতু আপনারা পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, আপনারা একটা কাজ করতে পারেন। পার্টনারকে বলবেন আমরা হচ্ছে 30 মিনিটে ভিতরে 15 মিনিট আমরা হচ্ছে পার্ট 2 আর একটা পার্ট 3, আই মিন কিউ কার্ড সলভ করবো মার্কার থেকে। ওই যে যেভাবে বলে দিব আমি ওইভাবে। তাহলে হচ্ছে আপনার একটা পার্ট 2 একটা পার্ট 3 ডেলি প্র্যাকটিস করা হবে। আর এটা হচ্ছে 15 মিনিট আপনি বলবেন, 15 মিনিট পার্টনার বলবে, গেল 30 মিনিট। বাকি যে 30 মিনিট থাকে, কারণ এখানে 60 মিনিট দেওয়া আছে, বাকি 30 মিনিটে 15 মিনিটে আপনি একটা ফুল মক টেস্ট নেবেন আপনার পার্টনারের, আর আপনার পার্টনার আপনারটা নেবে। এই যে 1 ঘন্টা সুন্দরভাবে হইলো, এখানে আপনার পার্ট 2 পার্ট 3 কিন্তু আপনারা একটা সলভ করতেছেন আর একটা শুনতেছেন। দুইটাই খুব বেশি দরকার। আবার একটা ফুল মক দিতেছেন ডেইলি। ডেইলি যখন একটা ফুল মক দিবেন, তখন কিন্তু আপনার স্পিকিং লেভেল অলরেডি একটা লেভেলে চলে যাবে। তো এই কাজগুলো আসলে অনেক বেশি ক্রুশিয়াল, আমরা কেউ এইভাবে করি না। আমরা ভাবি পড়তেছি, পড়তে থাকি। একটা রিডিং নিয়ে বসি, 3 ঘন্টা লাগাই দিই। লিসেনিং একটা সলভ করে শুয়ে থাকি 4 ঘন্টা ধরে। স্পিকিং পার্টনার সাথে প্র্যাকটিস করতে গিয়ে আজের গল্প টল্প করে শেষ করে ফেলি টাইম। মানে আমরা বুঝি না আসলে কিভাবে আসলে আমাদের এগুলা একটা স্ট্রাকচার্ড ওয়েতে এই 3টা মাস আনা দরকার। কারণ যেহেতু আইএলটিএস ইজ আ গেম, আমরা মেইন গেম ডেতে যখন যাব, তখন আমরা একটা ভালো লেভেলের স্কিল নিয়ে না গেলে আসলে ওই গেম আমরা দিতে পারবো না, ওইখানে আমরা ফেল করবো। তো এই রকমের একটা ভালো স্কিল আমাদের অনেক বেশি দরকার। এই জায়গায় কারো কোনো বুঝতে প্রবলেম বা কারো কোনো কোশ্চেন আছে? এই আমি যেটা দেখাইলাম এতক্ষণ, প্রবলেম থাকার কথা না, তারপরও আমি একটু জিজ্ঞেস করি। এনি প্রবলেম, এনিওয়ান? নো ভাইয়া। ওকে।
তো আমি পরের স্লাইডে যাই। রিকমেন্ডেশন, আমি এইখানে দেখেন আমি তিনটা জিনিস বলে দিচ্ছি: রিডিং উইথ প্যাসেজ মিনিং, আন্ডারস্ট্যান্ডিং দি এসে স্ট্রাকচার, আর লাস্টে হচ্ছে গাইডেড প্র্যাকটিস এন্ড স্পিকিং স্ট্র্যাটেজি। এই তিনটা হচ্ছে আমরা বাসায় একা একা করতে পারি না। সো এই তিনটার জন্য কি করতে পারি আমি একটু দেখি। আহ, এই তিনটার জন্য রিডিং এর মিনিং বোঝার জন্য আমার যে ইউটিউব চ্যানেলটা আছে 5টা ভিডিও দেওয়া আছে, ডিটেইল দেখলে ভালো হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে হচ্ছে প্যাসেজের মিনিং কিভাবে বোঝা লাগে এটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যাবেন। যারা অলরেডি রিডিং ব্যাচে ক্লাস করতেছেন তারা এটা নিয়ে জানেন। এই ভিডিওটা আমি 5টা আপলোড করছি এই জন্যই, যারা হচ্ছে ফ্রিতে আর কি বিষয়গুলো জানতে চায় বুঝতে চায় তাদের জন্য। আর বাকি যে 15টা 16টা ভিডিও থাকবে ওগুলো আনলিস্টেড করা থাকবে। সো ওগুলা যারা বেঁচে আছে তাদের জন্য, আর বাকিরা এই ফ্রি ভিডিওগুলো দেখলে বুঝে যাবে না আশা করি। আর এটা ছাড়া শুধু যে এটা দেখতে হবে এরকম না, এটা ছাড়া যদি ইউটিউবে কোনো চ্যানেল পান ভালো যে ডিটেইল বোঝাবে একটা প্যাসেজ অনেক সময় নিয়ে, তাহলে ওইটাও দেখতে পারেন, নো ইস্যুস। রাইটিং এর ক্ষেত্রে কি করতে পারি, আইএলটিএস অ্যাডভান্টেজ, আইএলটিএস সাব, এই দুইটা ইউটিউব চ্যানেল আমরা ফলো করতে পারি। এইগুলাতে ডিটেল বলা আছে মানুষ কোন মিস্টেক গুলা করে, কোন কারণগুলোর কারণে রাইটিং এ মার্ক কম আসে, ডিটেল কথা কম্পারিজন সবকিছু দেওয়া আছে। আর আইএলটিএস সাব হচ্ছে ডিটেল তারা বলে দিছে একটা এসে কিভাবে লিখতে হয়। টাস্ক ওয়ানের ক্ষেত্রে আইএলটিএস সাবটা অনেক বেশি দরকার। আরেকটা চ্যানেল আমি দেখতে ভুলে গেছি, আইএলটিএস মাহির, ওইটা বাংলাদেশি একজন ভাইয়ার, উনি আমার পছন্দের একজন ইনস্ট্রাক্টর। ওইটা আমি মেনশন করতে ভুলে গেছি। সো উনিও অনেক ডিটেল কথাবার্তা বলে আর কি। সো এই দুইটা তিনটা চ্যানেল আপনারা ফলো করতে পারেন। আর হচ্ছে গাইডেড প্র্যাকটিস ফর স্পিকিং, এটার জন্য আজকের আমাদের স্পিকিং ব্যাচ আছে, নো প্রবলেম, এখানে পর্যাপ্ত পরিমাণে গাইডেন্স দিয়ে একটা স্টুডেন্টকে প্রিপেয়ার করা হবে। আর হচ্ছে আরেকটা কাজ, এটা হচ্ছে চ্যাট জিপিটি, আপনারা ফ্রিতে এটা ইউজ করতে পারেন। এখানে আপনারা বিভিন্ন রকম কমান্ড দিয়ে আপনারা আপনাদের স্পিকিংটা চেক করতে পারেন। এটাও আমি দেখাই দেবো ভবিষ্যতে, আর আরেকটা ফ্রি ক্লাস থাকলে আমি ডিটেইলড এটা দেখাই দেবো। সমস্যা হচ্ছে চ্যাট জিপিটি একটু মানে প্রবলেম করে ল্যাপটপে, ফোনে একটু ইজি হয়। তো এটার জন্য আজকের কাছে চ্যাট জিপিটির ফাংশনটা দেখাতে পারিনি, তবে আপনারা চাইলে ইউটিউব দেখে চ্যাট জিপিটিটা ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটি মোটামুটি অনেক আহ, মানে মোটামুটি একটা গাইড তারা দিতে পারে, গাইডেন্স দিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। তবে ভাই আমার একটা কথা আছে চ্যাট জিপিটি সম্পর্কে। ভাই ও হচ্ছে আমাকে পার্ট ওয়ানের একসাথে 3-4টা কোশ্চেন করে। তো আমি এটা আসলে মাঝে মাঝে ক্যাচ এরকম করতে পারি না একসাথে এরকম কিছু এট এ টাইম। ঝামেলা হয়। এরকম কিছু ঝামেলা হয়, আপনি যখন কোশ্চেন আস্ক করবেন চ্যাট জিপিটি কে, যে আমাকে কোশ্চেন করেন, তখন আপনি একটা কমান্ড দিয়ে দিবেন যে প্লিজ আস্ক ওয়ান বাই ওয়ান। তখন হচ্ছে ও কোশ্চেন করে ওয়েট করবে আপনার আনসারের জন্য, ওকে? ঠিক আছে। এইভাবে বললে আপনার আনসার শুনবে, পরে ও আবার বলবে। তো এইভাবে করে আসলে প্র্যাকটিস করা যায়। যদিও রিসেন্ট কোশ্চেন গুলা করে না, ও একদম গতানুগতিক আগের কোশ্চেন গুলা করে। মানে এটা একটা ঝামেলা। মানে আগের যে কোশ্চেন গুলো আছে অলরেডি, কারণ এটার আমরা ফ্রি ভার্সন ইউজ করি, তো 2022-এর মেবি লেটেস্ট তারা আপডেটটা করে, 22 বা 21। তো ওই 22 20 ওই রিলেটেড কোশ্চেন করে, আমি একদম রিসেন্ট কোশ্চেন পাই নাই। কারণ রিসেন্টলি তো চেঞ্জ হয় দেখি তো মার্কার নতুন বই বের করে অলওয়েজ। তো কিউ কার্ডের ক্ষেত্রেও দেখি ওই আগের কোশ্চেন গুলো করে। তো নর্মালি আপনার একটা প্র্যাকটিস করতে পারেন, না করার চেয়ে তো করা ভালো। বা পার্টনার যদি না থাকে তখন কি করবেন, এটার সাথে কথা বলবেন, সারাদিন কেউ মানা করবে না, ওরও এনার্জি থাকবে, আপনিও কথা বলতে পারবেন। তো মোটামুটি এইভাবে করলে হয়ে যাবে। আর আমাদের স্পিকিং ব্যাচে তো প্র্যাকটিস হবেই, নো প্রবলেম। এখানে আমরা রিসেন্ট কোশ্চেন প্লাস হচ্ছে যে নোটবুক গুলো আমি দিছি, ওই নোটবুক গুলো দিয়ে, ওই হ্যান্ড নোট গুলো আমি সবগুলো নিজেই বানাইছি, ওইগুলো দিয়ে আমরা রেগুলারলি প্র্যাকটিস করব। আর ওগুলো হচ্ছে রিসেন্ট কোশ্চেন নিয়ে কথা বলা। তো রিসেন্ট কোশ্চেন নিয়ে আমরা যখন প্র্যাকটিস করবো তখন আমাদের আইডিয়া হবে যে রিসেন্টলি কি কি কোশ্চেন কেমন ভাবে আসতে পারে। তো এই কাজগুলো আমরা যখন করবো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব যে আসলে কিভাবে আমাদের স্পিকিংটাকে একটা লেভেলে নেওয়া যেতে পারে। তো আমার টার্গেট হচ্ছে যদি আপনাদের রিডিং আর স্পিকিংটাকে আমি 7 লেভেলে নিতে পারি, আপনারা অলরেডি মানে একটা 7 লেভেলে থাকবে, মোটামুটি আইএসএ 7 অ্যাচিভ করতে পারবেন। কারণ লিসেনিং এ আপনারা অবশ্যই 7 রাখতে পারবেন, 7 7.5 নিচ থেকেই। রাইটিং এ যদি 6 6.5 রাখতে পারেন, ওই দুইটা 7-এ থাকলে আপনাদের ওভারঅল 7 আসবে। তো এটা আমার টার্গেট মেইনলি, যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই পারবো। আর দেন হচ্ছে আমাদের মানে আমি আগের স্লাইডে লিখছিলাম এন্ড, দা এন্ড। তো এই স্লাইডে আর লিখলাম না, এই স্লাইডে লিখে দিলাম স্টার্ট। এখন আপনাদের পালা, সবকিছু দেখানো শেষ, আপনাদের স্টার্ট করে দিতে হবে আজকে থেকেই। যত আগে স্টার্ট করেন ততই ভালো, ওকে? লেট করা যাবে না। ওকে, অলরাইট, আমাদের আজকের সেশনটা এখানে শেষ। এখন কারো যদি কোনো ডিসকাশন থাকে, কোশ্চেন থাকে, আপনারা আমাকে আস্ক করতে পারেন, আমি ট্রাই করবো আনসার করার।
কারো কোনোটা বুঝতে কোনো প্রবলেম হয়েছে, যে বুঝতে পারতেছি না বা ঝামেলা হচ্ছে বুঝতে? বোঝার কথা না, মানে না বোঝার কথা না, যেমন ভাবে ইলাবোরেটলি বলে দিছি, আই গেস এটা ইজি লাগবে সবার কাছে। আচ্ছা, রেকর্ড ক্লাস একজন চাইছে, প্রিয়া। রেকর্ড ক্লাস করা হবে, তবে দিতে তো চাই না আসলে, কেউ হচ্ছে লাইভ ক্লাসে গুরুত্ব দেয় না রেকর্ড ক্লাস দিলে। তবে কারোর প্রবলেম থাকলে আমি দিয়ে দিব, ক্লাস রেকর্ড হচ্ছে, নো প্রবলেম, দিয়ে দিব আমি। তো আশা করি সবার একটা গাইডলাইন পেয়ে গেছেন, সবাই একটা ডিটেল একটা গাইডলাইন পেয়ে গেছেন। সো এখন থেকে আসলে শুরু করে দিতে হবে, আশা করি ভালো একটা স্কোর আমরা নিয়ে আসতে পারবো।